আজকে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। আমরা আলোচনা করব যে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে সেটা সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে যে আমরা জানি বাংলার প্রাচীন ইতিহাস পর্যায়ক্রমিক আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা শুরু করতে হয় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করতে হয়, কেননা বর্তমান বাংলা ভারতীয় উপমহাদেশের একটা অংশ ছিল। সিন্ধু সভ্যতার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের আধুনিকতার সূচনা ঘটা হয়। আচ্ছা, বাঙালি জাতি উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে যদি আমরা আলোচনা করি, বাঙালি একটি সংকর জাতি। আমরা জানি এই অঞ্চলে বসবাসকারী আদিতম মানব গোষ্ঠীকে মধ্যে অন্যতম। সেটা নৃবিজ্ঞানীর মধ্যে পৃথিবীর 4টি প্রধান নরগোষ্ঠী ছিল। সেটা হচ্ছে নিগৃহ, মঙ্গোলীয়, ককেশীয় এবং অস্ট্রেলীয়। প্রতিটি কোনো না কোনো শাখায় আগমন ঘটেছে বাংলায়। অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির উৎপত্তি বলে ধারণা করা হয়। তাহলে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে বাঙালি জাতির উৎপত্তি কোনটা থেকে, সেটা হচ্ছে অস্ট্রিক জাতি থেকে। বাংলাদেশে যে সাঁওতাল, বাসফুর, রাজবংশী প্রভৃতি আদি নৃগোষ্ঠী, এটাগুলো কিন্তু অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছে, মানে অস্ট্রেলিয়া যে নরগোষ্ঠী সেটা থেকে আসছে। তাছাড়া অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী মঙ্গোলয়েড নৃগোষ্ঠী থেকে অন্তর্ভুক্ত, অর্থাৎ বেশিরভাগই যে মানে উপজাতিরা আছে সেটা মঙ্গোলীয় থেকে উৎপন্ন করছে, মানে উৎপত্তি হয়েছে। তো এখানে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য দেখি সেটা হচ্ছে যে সুপ্রাচীন বঙ্গদেশের সীমা উল্লেখ পাওয়া যায় ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালি ইতিহাস গ্রন্থ থেকে। আমরা পাই যে বাংলার বঙ্গদেশের যে সীমারেখা মানচিত্র সেটা আমরা পাই যে নিহারঞ্জন রায়ের, সেটা হচ্ছে বাঙালি ইতিহাস বইয়ে পাওয়া যায়। বাংলা শব্দটির উৎপত্তি হচ্ছে বঙ্গ থেকে। বঙ্গ একটি জনগোষ্ঠীর নাম ছিল। সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় 3000 বছর পূর্বে ঋগ্বেদের ঐতরেয় আরণ্য গ্রন্থে, অর্থাৎ বঙ্গ শব্দটা প্রথম পাওয়া যায় 3000 বছর আগে। সেটা যে ঋগ্বেদের যে একটা বই আছে যে ঐতর আরণ্য গ্রন্থে পাওয়া যায়। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার পাওয়া যায় যে আবুল ফজলে আইনে আকবরী গ্রন্থে, সম্রাট আকবরের শাসন আমলে পাওয়া যায়। বাংলার আদি অধিবাসী যারা সেটা হচ্ছে কুল, বিল, সাঁওতাল, মুন্ডা, এগুলো। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠী অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আমরা জানি যে অস্ট্রেলীয়, অর্থাৎ আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী অন্তর্ভুক্ত। প্রাচীন সাহিত্যে যারা নিষাদ নামে পরিচিত ছিল তারা ছিল অস্ট্রেলয়েডের বা আদি অস্ট্রেলীয় বংশের অন্তর্ভুক্ত ছিল। তো আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত ছিল 4টা ভাগে। যে আর্যপূর্ব মানে আর্য ভারতবর্ষে যখন আর্যরা আগমন ঘটে তার পূর্বে যে জনগোষ্ঠী ছিল তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে নেগ্রিটু, তারপর হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড় এবং বুটচিনীয়। বাঙালি জাতি গড়ে উঠেছে সাধারণত অস্ট্রিক থেকে, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে, এই 3টার মিশ্রণে গঠিত। আর্য জাতি ভারতে প্রবেশ করার পর প্রথম বসতি স্থাপন করে সিন্ধু অঞ্চলে, অর্থাৎ সিন্ধু নদী তীরে বসবাস তৈরি করে। আর্যগণ উপমহাদেশে প্রবেশ করে পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের উপমহাদেশে এরা প্রবেশ করে। তো এদিকে আমরা যদি খেয়াল করে দিই যে বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র ছিল মহাস্থানগড়, ছিল প্রাচীনতম বাংলাদেশের বা বাংলার প্রাচীনতম নগর। সেটা সর্বপ্রথম ইন্ডিয়া নাম দেন গ্রিকগণ, অর্থাৎ গ্রিকরা সর্বপ্রথম ইন্ডিয়া নাম দেন। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক ভাষা ছিল, এবং আর্যদের আদি অবস্থান ছিল ইরান, অর্থাৎ আর্যরা যারা ভারত উপমহাদেশে তারা মানে এসেছিল সেটা আর্যরা সাধারণত ইরান থেকে আসছিল, অর্থাৎ আর্যদের আদি বাসস্থান ছিল ইরানে ছিল। পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে ইরানে যে ছিল তারা ইরান থেকে তারা এই মানে বাংলাদেশে ভারত উপমহাদেশের মধ্যে তারা প্রবেশ করেছে। তো প্রাচীন বাংলা জনপদগুলো আমরা আলোচনা করি যে প্রাচীন যুগে বাংলা, বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুইটাই এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলা বিভিন্ন অংশ তখন ছোটো ছোটো রাজ্যে বিভক্ত ছিল, প্রতিটি অঞ্চলের শাসক ছিল। এভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন ছোটো ছোটো জনপদ ছিল বাংলার মধ্যে। তখন উৎকীর্ণ শিলালিপি এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থে বাংলায় প্রায় 16টি জনপদের কথা আমরা প্রমাণ পাই, অর্থাৎ বাংলাটাকে আমরা তখন দেখা যায় যে একটা দেশ ছিল না, তখন ছোটো ছোটো রাজ্য বিভক্ত ছিল, প্রায় 16টা জনপদ আমরা পাই। তো এখানে দেওয়া আছে যে 16টা জনপদের নাম দেওয়া আছে যে বাংলার মধ্যে যে পাই, সেটা হচ্ছে পুন্ড্র, গৌড়, বরেন্দ্র, বঙ্গ, হরিকেল, তারপর সমতট, চন্দ্রদ্বীপ, এগুলো হরিকেল, এগুলো দেওয়া আছে। আরও অনেকগুলো আছে, সেগুলো শুধু বঙ্গ বলতে শুধু বাংলাদেশ ছিল না, সেটা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে যে পুন্ড্র জনপদ দেওয়া আছে যে পুন্ড্রের অবস্থান হচ্ছে বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলায় তাদের অবস্থান ছিল প্রাচীন আমলে। এখানে বিশেষ তথ্য দেওয়া আছে যে বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন ছিল পুন্ড্রের রাজধানী ছিল। পরবর্তীতে পুন্ড্রনগরের নাম হয় মহাস্থানগড়, অর্থাৎ পুন্ড্রের পরবর্তীতে নাম ছিল মহাস্থানগড়, বর্তমান বগুড়া জেলায় এর অবস্থান। বঙ্গ জনপদটা যেটা সেটা বর্তমানে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চল, অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর এবং খুলনা জেলায় তাদের অবস্থান ছিল। বঙ্গের 2টা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে নাব্য এবং বিক্রমপুর। বিক্রমপুর ছিল প্রাচীন বঙ্গের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। তো এই হলো জনপদ। পরীক্ষা আসতে পারে যে আপনার যে পুন্ড্রের আদি নাম কী ছিল বা পুন্ড্রের আরেক নাম কী ছিল, সেটা হচ্ছে মহাস্থানগড়। পরীক্ষা আসতে পারে যে পুন্ড্র জনপদ কোথায় অবস্থান, সেটা হচ্ছে বগুড়ায় অবস্থিত, বা বঙ্গ যেটা আছে যে বঙ্গ কোন জেলায় অবস্থান ছিল, সেটা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, যেখানে একটা অপশন দিতে পারে। অথবা বলতে পারে যে বঙ্গের কয়টা অংশ বা বঙ্গের একটা অংশের নাম বলো, সেটা হচ্ছে নাব্য এবং বিক্রমপুর। তো গৌড় হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এবং পশ্চিমবঙ্গে মালদহ, মুর্শিদাবাদ এবং নদীয়া অবস্থিত। তো গৌড় একমাত্র সেটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পাইছে, আর বাকিটা ভারতে আছে।
তো গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমানে মুর্শিদাবাদ জেলা। তাহলে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে গৌড়ের রাজধানীর নাম কী ছিল, সেটা হবে কর্ণ সুবর্ণ, অথবা পরীক্ষায় আসতে পারে যে কর্ণ সুবর্ণ কোন জনপদের রাজধানী ছিল, সেটা হচ্ছে গৌড়ে ছিল। অথবা আসতে পারে যে গৌড় বর্তমানে কোন জেলা অবস্থিত, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। আর যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত করে যে গৌড় বাংলাদেশে কোন জেলায় অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ। এবার সমতট দেওয়া আছে, সমতট কুমিল্লা এবং নোয়াখালী এই দুইটা নিয়ে অবস্থান করতেছে সমতটের। এই জনপদের রাজধানী ছিল বড় কামতা ছিল রাজধানী। রারো ছিল ভাগীরথী নদীর পশ্চিম তীরে পশ্চিমবঙ্গে কিছু জেলা যেমন বীরভূম, বর্ধমান জেলা এগুলি নিয়ে অন্তর্ভুক্ত। তো এই জনপদের অপর নাম ছিল সূক্ষ্ম। তাহলে পরীক্ষা আসতে পারে যে রারোর অপর নাম কী ছিল, সূক্ষ্ম। গঙ্গা রিডো রাজ্যের নাম থেকে এই রারো শব্দটি উৎপন্ন হয়েছে। রাজধানী ছিল কোটিবর্ষ। পরীক্ষা আসতে পারে যে রারোর রাজধানী কি, আমরা বলবো যে কোটিবর্ষ। পরে আছে হরিকেল দেশ। হরিকেল আমরা জানি সিলেট এবং চট্টগ্রাম এই দুইটা নিয়ে অবস্থিত। সিলেট, চট্টগ্রাম, ত্রিপুরা এগুলো নিয়ে হরিকেলের সীমানা ছিল। চীনা ভ্রমণকারী ইৎসিং এর মতে হরিকেল জনপদের অবস্থান বাংলার পূর্বে অবস্থান করতেছে। তাম্রলিপ্ত সেটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থান করতেছে, যে বঙ্গোপসাগরে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ ছিল। বর্তমানে মেদিনীপুর জেলার তমলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিতি লাভ করে। তাহলে পরীক্ষা আসতে পারে যে দণ্ডভুক্তি কার নাম, সেটা হচ্ছে তাম্রলিপ্ত। চন্দ্রদ্বীপ যেটা আমরা জানি বর্তমানে বরিশাল জেলা ছিল, চন্দ্রদ্বীপের মূল কেন্দ্র ছিল। চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদটি বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। বলেশ্বর না বালেশ্বর হবে এটা, যা হোক চন্দ্রদ্বীপ বরিশাল জেলায় অন্তর্ভুক্ত ছিল। তো গুরুত্বপূর্ণ স্টেপ যদি দেখি যে বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে বোঝায়। ইউএন সাংয়ের বিবরণ অনুসারে কামরূপ ছিল সমতল জনপদ ছিল। গঙ্গা হৃদয় নামক প্রাচীন শক্তিশালী রাজ্যটি ছিল গঙ্গা ভাগীরথী নদীর তীরে। তাহলে পরীক্ষা আসতে পারে যে গঙ্গা ভাগীরথী নদীর তীরে কোন জনপদ ছিল, সেটা হচ্ছে গঙ্গা হৃদয়। তো বিভিন্ন বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা আসছে যে এই যে প্রশ্নগুলো আছে, বাংলাদেশের প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি বা বর্তমান কোথায় অবস্থিত, সেটা হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে অবস্থান করতেছে। তো পরীক্ষা আসতে পারে যে বাংলার প্রাচীন জনপদ কোনটা, আমরা জানি যে পুন্ড্র, যার বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, সেটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। তো এখানে দেওয়া আছে পিএসসির বিভিন্ন নিয়োগ দেওয়া আছে, যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসছে সেটা দেওয়া আছে। যে 18তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে যে পুন্ড্রনগর কোন জেলা অবস্থিত, সেটা আমরা জানি বগুড়া জেলা অবস্থান করতেছে। তো আমরা এদিকে যদি খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে নিচে, যেটি বাংলার প্রাচীন জনপদ ছিল। আমরা জানি এখানে যে যতগুলো দেওয়া আছে এর মধ্যে হরিকেল হচ্ছে সবচেয়ে প্রাচীন। বর্তমান বৃহৎ বরিশাল এবং ফরিদপুর কোন জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, সেটা আমরা জানি বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। এদিকে খেয়াল করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আসছে, চট্টগ্রামেও আসছে। তো এদিকে আবার খেয়াল করলে যে মেডিকেল ডেন্টালে বিভিন্ন পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো। তো এই ছিল এই অধ্যায়ে আলোচনা, যে জনপদ নিয়ে যত আলোচনা ছিল সেটা এই অধ্যায়ে আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে।